আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির সন্ধ্যার সংবাদে। আপনাদের সাথে আছি আমি ফারজানা তানি এবং আমি সৈয়দা সাদিয়া বেনাজির। এবারে বিস্তারিত। অবশেষে নিজ নিজ বাড়িতে ফিরলেন সোমালিয়ান জলদস্যুদের হাত থেকে মুক্ত হওয়া এমভি আবদুল্লাহর 23 নাবিক। বিকেলে চট্টগ্রাম বন্দর জেটিতে পৌঁছান তারা। দীর্ঘদিন পর প্রিয়জনকে কাছে পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন পরিবারের সদস্যরা। আনুষ্ঠানিকতা শেষে পরিবারের সাথে বাড়ি ফিরে যান নাবিকরা। এ সময় সমুদ্রপথে নিরাপত্তা আরও বাড়ানোর দাবি জানায় জাহাজ কর্তৃপক্ষ। প্রতিনিধিদের তথ্য ও ছবিতে ইমরুল কায়েসের রিপোর্ট। আবেগ আপ্লুত এক পরিবেশ। নাবিকদের চোখে ছিল পানি, মুখে হাসি। প্রিয়জনকে বুকে জড়িয়ে যেন শেষ হয় দীর্ঘদিনের এক অপেক্ষার পালা। মঙ্গলবার বিকালে চট্টগ্রাম বন্দরের জেটিতে দেখা যায় এমন দৃশ্যের। এ সময় দেশের মাটিতে পা রাখেন সোমালিয়ান জলদস্যুদের কাছ থেকে মুক্ত হওয়া এমভি আবদুল্লাহর 23 নাবিক। কুতুবদিয়া থেকে এমভি জাহাজমণি লাইটার জাহাজে করে নাবিকদের আনা হয় বন্দর জেটিতে। সেখানে আগে থেকেই অপেক্ষায় ছিলেন স্বজন, বন্দর ও জাহাজ কর্তৃপক্ষ। জেটিতে নামার পর নাবিকদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। দীর্ঘদিন পর প্রিয়জনকে পেয়ে খুশিতে আত্মহারা হন স্বজনরা। কারো কারো চোখের কোণে দেখা মেলে আনন্দ অশ্রু। আমরা দুর্বল ছিলাম না, আমরা একদিন মুক্ত হব, বাট ইট উইল টেক টাইম। ওই মুহূর্তগুলো মনে হতো যে শেষ, আজকে বোধহয় আমরা আর ফিরে যাব না। আলহামদুলিল্লাহ এই মুহূর্তে আমরা খুবই ভালো ফিল করতেছি, খুবই ভালো। এই আবেগ অনুভূতি প্রকাশ করা যাবে না। এই সময় সমুদ্রপথে জলদস্যুদের তৎপরতা রুখতে আন্তর্জাতিকভাবে উদ্যোগ নেওয়ার দাবি জানান জাহাজ কর্তৃপক্ষ। গত 13 এপ্রিল মুক্ত হয়ে কয়লা নিয়ে 22 এপ্রিল সংযুক্ত আরব আমিরাতের আল হামরিয়া বন্দরে যায় এমভি আবদুল্লাহ। সেখানে কয়লা খালাসের পর 53,000 মেট্রিক টন চুনাপাথর নিয়ে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হন নাবিকরা। ইমরুল কায়েস, আরটিভি। এবার টি-20 বিশ্বকাপের খবর। অবশেষে বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। দুপুরে মিরপুর স্টেডিয়ামে সংবাদ সম্মেলন করে 15 সদস্যের দল ঘোষণা করেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু, যেখানে শান্তর অধিনায়কত্বে সহ অধিনায়ক করা হয়েছে তাসকিন আহমেদকে। এছাড়া 2 জন অতিরিক্ত ক্রিকেটার নেওয়া হয়েছে ট্রাভেলিং রিজার্ভ হিসেবে। বুধবার দিবাগত রাত 1টায় যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে যাত্রা করবে বাংলাদেশ দল। আতিকুল ইসলাম শাকিলের রিপোর্টে দেখুন বিস্তারিত। জল্পনা কল্পনার অবসান ঘটানোর দিনে বিসিবির মিডিয়া কনফারেন্স রুমে গণমাধ্যমের সরব উপস্থিতি। টি-20 বিশ্বকাপ খেলতে মার্কিন মুলুকে কারা যাচ্ছেন, কারা উঠছেন বিশ্বকাপের প্লেনে তা জানতেই এই আয়োজন। ইনজুরির কারণে তাসকিনের দলে থাকা না থাকা নিয়ে যেখানে সংশয়, সেখানে দল ঘোষণায় চমক হয়ে আসে ইনজুরিতে থাকা অবস্থায় তার সহ অধিনায়ক হওয়ার খবরে। মোহাম্মদ নাজমুল হোসেন শান্ত দলনায়ক, তাসকিন আহমেদ ভাইস ক্যাপ্টেন, লিটন কুমার দাস, সৌম্য সরকার, তনজিদ হাসান তামিম, সাকিব আল হাসান, মোহাম্মদ তহিদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ, জাকের আলী আনিক, মোহাম্মদ তানভীর ইসলাম, শেখ মাহাদি হাসান, মোহাম্মদ রিশাদ হুসেইন, মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ শরীফুল ইসলাম এবং তনজিম হাসান সাকিব। তবে ঘোষিত দল নিয়ে বিতর্কের অবকাশ কম থাকলেও প্রশ্ন উঠেছে অফ ফর্মে থাকা লিটনের অন্তর্ভুক্তি নিয়ে। অপরদিকে সাইফুদ্দিন বাদ পড়েছেন নির্বাচকদের প্রত্যাশা পূরণ করতে না পারায়। নির্বাচকদের দাবি সাকিবের উইকেট প্রাপ্তি কম হলেও খেলার প্রতি একাগ্রতায় সাইফের চেয়ে এগিয়ে এই ইয়াংস্টার। তার একাগ্রতা, তার থেকে তার যে দেওয়ার মাঠে যে ডেলিভার করার যে প্রচেষ্টা, সেটা তাকে কিছুটা এগিয়ে রেখেছে। অ্যাজ এ ফিল্ডসম্যান হি ইজ ভেরি গুড অ্যান্ড অ্যাজ ওয়েল আমরা যে কারণে একটু বেশি মুখিয়েছিলাম সাইফুদ্দিনের দিকে, ব্যাটিং করার তিনি খুব একটা সুযোগ পাননি। তার ডেথ ওভারে ইয়র্কার করার যে অ্যাবিলিটিটা ছিল সেটা অনেক কম লক্ষিত হয়েছে। সেখানে আরও অনেক উন্নতি করতে হবে আমার মনে হয়, যেটা ঘরোয়া টুর্নামেন্টে করেছে সে তার সঙ্গে ইন্টারন্যাশনাল ক্রিকেটে এসে একটা তারতম্য আমরা লক্ষ্য করেছি। অভিজ্ঞতা ও তারুণের মিশেলে দলকে ব্যালেন্সড বলছেন নির্বাচকরা। ওপেনিং আমাদের যেন 3 জন ওপেনার থাকে, মিডলর জন্য অ্যাটলিস্ট আমরা 5 জন সলিড ব্যাটার কাম উইকেট কিপারের প্রফেশনের জন্য থাকে, সেটার দিকে লক্ষ্য রেখেছি। আমরা সিমিং বোলার জন্য 4টা চিন্তা করেছি,
তারপরে আমরা তিনটা তো আমাদের আপনি ভেরি ইজি টু পিক স্পিনার, ফোর্থ স্পিনারের ক্ষেত্রে আমাদেরকে অনেক চিন্তা ভাবনা করতে হয়েছে। 15 জনের বাইরে আফিফ হোসেন এবং হাসান মাহমুদকে রাখা হয়েছে অতিরিক্ত ক্রিকেটার হিসেবে। পরিবেশের সাথে মানিয়ে নিতে বিশ্বকাপের আগে 21, 23 এবং 25 মে যুক্তরাষ্ট্রের সাথে 3 ম্যাচের সিরিজ খেলবে বাংলাদেশ। আতিকুল ইসলাম শাকিল, RTV, ঢাকা। বিশ্বকাপের স্কোয়াডে সাইফুদ্দিনের না থাকা নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন বিশ্লেষকরা। কী কারণে এই অলরাউন্ডার দলে নেই তার কোনো ব্যাখ্যা নেই দেশের অভিজ্ঞ ক্রিকেট বিশ্লেষক ও কোচ নাজমুল আবেদিন ফাহিমের কাছে। এদিকে ইনজুরি আক্রান্ত তাসকিনকে সহ অধিনায়ক করার সিদ্ধান্তে অবাক হয়েছেন অনেকেই। বিস্তারিত মাহফুজুল ইসলামের রিপোর্টে। দল ঘোষণায় বড় চমক বলতে স্ট্যান্ড বাই হিসেবে হাসান মাহমুদের অন্তর্ভুক্তি আর নির্বাচকদের লিস্টে থাকা সাইফুদ্দিনের বাদ পড়া। হাসান মাহমুদের বিষয়ে আলোচনা লম্বা না হলেও সাইফুদ্দিনের বাদ পড়া নিয়ে আছে অনেক প্রশ্ন। 17 জনের মধ্যে তো সাইফুদ্দিন যেতে পারতো। এটা কিন্তু টেস্ট ম্যাচও না, ওয়ানডে ম্যাচও না, T20 ম্যাচ। ইটস নট নেসেসারিলি এখানে সবাইকে তাসকিনের মতো 140+ বলার হতে হবে। T20 স্পেশালাইজেশন থাকাটাই জরুরি, কিন্তু অভিজ্ঞতা এবং T20 স্পেশালাইজেশন। এবং আমাদের প্রধান নির্বাচকের কথাতেও বোঝা যাচ্ছিল যে সাইফুদ্দিন একেবারেই ওদের একদম হট লিস্টের মধ্যে ছিল। কিন্তু লিটনকে ফর্মে ফেরাতে তানজিদ তামিমকে যাতে ছিটকে যেতে না হয় সেদিকে নজর দেওয়ার পরামর্শ এই ক্রিকেট বোদ্ধার। তানজিদ তামিমকে যেন দ্বিধায় থাকতে না হয়, ব্যাপারটা যেন এমন না হয় যে লিটন যদি একটু ফর্ম ফিলে পায়, সম্ভবত আছে ওরা দুজন ওপেন করবে, শান্ত নাম্বার 3, তানজিদ তামিম ড্রেসিং রুমে থাকবে। এই আবহ যেন তৈরি করা না হয়। এটা যদি হয় তানজিদ তামিম তাহলে খেলতে পারবে না। এদিকে তাসকিনকে সহ অধিনায়ক করায় অবাক হয়েছেন অনেকেই, তবে এটাই প্রত্যাশিত বিশ্বকাপ স্কোয়াড বলছেন কেউ কেউ। এখানে কোনো চমক কিন্তু নেই, বরঞ্চ বলা যেতে পারে যে কিছুটা অবাক হয়েছে যে একজন ইনজুরিগ্রস্ত খেলোয়াড়কে আপনি ভাইস ক্যাপ্টেন হিসেবে দলের সঙ্গে নিয়ে যাচ্ছেন। আপনি জানেন না তিনি কখন ফিট হবেন, কখন ম্যাচ খেলার মতো পর্যায়ে থাকবেন। তাসকিন ইয়ে হচ্ছে কি হাসান মাহমুদি, আর আমার মনে হয় আসিফকে তারা দেখার চেষ্টা করবেন, যদি ওর লাগবে বলে আমার আই ডোন্ট থিঙ্ক সো। হাসান মাহমুদ খেলবেন, যদি হাসান মাহমুদ খেলেন এবং ভালো করেন দেন ইট উইল বি অ্যান ইন্টারেস্টিং থিংস টু সি, বিকজ আপনাদের দল চেঞ্জ করার সুযোগ আছে। তবে বিশ্বকাপে বাংলাদেশ দল নিয়ে কারোরই নেই বড় কোনো প্রত্যাশা। মাহফুজুল ইসলাম, RTV, ঢাকা। 3 দিনের সফরে ঢাকা এসেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। শ্রীলঙ্কা থেকে বেলা 11:30টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন তিনি। সেখান থেকে আমেরিকান দূতাবাসে যান এই কর্মকর্তা। এ সময় সঙ্গে ছিলেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। ঢাকা সফরকালে ব্যবসা বাণিজ্য, শ্রম অধিকার, জলবায়ু পরিবর্তন, রোহিঙ্গা ইস্যু, প্রতিরক্ষা সহ নিরাপত্তা ইস্যুতে আলোচনা হতে পারে। লু ঢাকা সফরের প্রথম দিনে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের নৈশভোজে যোগ দেবেন। কোনো স্যাংশন আর ভিসা নিতে কেয়ার করে না সরকার, এমনকি কোনো দেশের নিষেধাজ্ঞা নিয়ে সরকার চিন্তিত নয় বলে সাফ জানালেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়ে এসব কথা বলেন তিনি। আর প্রেস ক্লাবে এক মানববন্ধনে সংহতি জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বললেন, ইসরায়েলি আন্তর্জাতিক লবিস্টদের সঙ্গে যুক্ত হয়ে বিএনপি দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আতিকা রহমান জানাচ্ছেন বিস্তারিত। সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় তিনি বলেন, কোনো দেশের নিষেধাজ্ঞা বা ভিসা নীতির কেয়ার করে না সরকার। মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী সফর নিয়েও বিচলিত নন তারা। আমরা কোনো প্রকার স্যাংশন, ভিসা নীতি এগুলো আমরা কেয়ার করি। একটা দেশের তিনি পররাষ্ট্রমন্ত্রীও না, একজন সহকারী পররাষ্ট্রমন্ত্রী, তাকে নিয়ে বাংলাদেশ এত মাতামতি করবে? তার প্রয়োজনে সে আসছে, তাদের এজেন্ডা আছে এখানে। সম্পর্ক যখন তাকে সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা থাকে, তো সেটা তারা করতে আসছিল। আমরা দাওয়াত করে কাউকে আনছি।
এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে ফিলিস্তিনে গণহত্যা বন্ধ ও বিএনপির দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে আয়োজিত মানববন্ধনে যোগ দেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। এ সময় তিনি বলেন, পশ্চিমা দেশগুলো রাগ করতে পারে, এই ভয়ে বিএনপির নেতারা ইসরায়েলের বিরুদ্ধে কথা বলেন না। বিএনপি আজকে ইসরায়েলি লবির সাথে যুক্ত হয়ে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করা শুরু করেছে। নির্বাচনের আগে সরকার নামানোর জন্য সকাল বিকাল বাইতুল মোকাররমের সামনে যেতেন, প্রেস ক্লাবের সামনে এসে সমাবেশ করেছেন। ফিলিস্তিনি ভাই বোনদের পক্ষে ইসরায়েলের বিরুদ্ধে একটি বড় সমাবেশ করতে তো দেখতে পেলাম না। হাসান মাহমুদ আরও বলেন, কিছু ইসলামী দল নির্বাচনের আগে সরকারের বিরুদ্ধে নানা সমালোচনা করলেও নেতানিয়াহুর বিরুদ্ধে কোনো আওয়াজ তুলছে না, যা অত্যন্ত লজ্জাজনক। আতিকা রহমান, RTV, ঢাকা। ডোনাল্ড লুর বাংলাদেশ সফর সম্পর্কে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশের জনগণ কারো উপর ভর করে গণতন্ত্র ফিরিয়ে আনবে তা বিশ্বাস করে না। বিকেলে গুলশানে গণ অধিকার পরিষদের সাথে বিএনপির লিয়াজো কমিটির বৈঠক শেষে তিনি এ মন্তব্য করেন। যে কোনো পরিবর্তনে তরুণ প্রজন্ম ভূমিকা রাখে, আগামী দিনে গণতান্ত্রিক আন্দোলনে ইতিবাচক ভূমিকা রাখবে বলেও মনে করেন তিনি। এ সময় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেন, সরকারের সব রকম শয়তানিকে মাথায় রেখে আগামীতে আন্দোলন হবে। আমাদের জনগণের যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করার লক্ষ্যে আমরা জনগণের সামনে যে দফাগুলো তুলে ধরেছিলাম, বিশেষত 31 দফা, সেই লক্ষ্যে আমরা বিগত কয়েক বছর ধরেই আমরা রাজনৈতিক দলগুলোর সঙ্গে যুগপৎ আন্দোলনের ধারায় আমরা আলোচনা করছি, কথা বলছি, আন্দোলন করছি। আগামী দিনের গণতান্ত্রিক আন্দোলনে তারা তাদের ভূমিকা অক্ষুণ্ণ রাখবেন, একই সঙ্গে জনগণকে সংগঠিত করবার ক্ষেত্রে তারা তাদের ইতিবাচক ভূমিকা পালন করবেন। বিদেশের নির্ভরতায় যারা দেশ পরিচালনা করেন তাদের স্থান জনগণের মাঝে নেই, সবকিছুর শেষ আছে এবং সরকারের তার পরিণতি সম্পর্কে ধারণা থাকা দরকার, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়। বিএনপি নেতা নাসির উদ্দিন আহমেদ পিন্টুর নবম শাহাদাত বার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত স্মরণ সভায় তিনি বলেন, এই সরকারের পতনের পর 75-এর মতো চোখে পানি ফেলার মতো কেউ থাকবে না, বারবার চুরি করে ক্ষমতায় আসবে আর তাদের সহযোগিতা করবে যারা, তাদের প্রশংসা পাওয়ার আশা করা ঠিক না বলেও মন্তব্য করেন গয়েশ্বরচন্দ্র। বিদেশের নির্ভরতায় যারা দেশ পরিচালনা করে, আর যাই হোক সরকারে থাকতে পারে, কিন্তু জনগণের হৃদয়ের তাদের স্থান হয় না। জনগণ নিঃসংকোচে তাদেরকে ঘৃণা করে। কারণ ডাকাতের ঘরে যদি সন্তান হয়, ডাকাতের ছেলে নিরাপদ থাকতে পারে, গ্রামের মানুষ তো নিরাপদ না। তো সুতরাং হাসিনা, আপনি আপাতত ছায়ায় আছেন, নিরাপদে আছেন, কিন্তু বাংলাদেশটা তো নিরাপদে নাই। ডেমো ট্রেন ব্যর্থতার দায় নিচ্ছে না কেউ, গচ্চা গেছে 650 কোটি টাকা। অত্যাধুনিক ডিজিটাল ডেমো পড়ে আছে রেলওয়ের ভুতুড়ে জঙ্গলে। যোগাযোগ বিশেষজ্ঞ ডক্টর হাদিউজ্জামান বলছেন, স্বাধীন তদন্ত কমিশন গঠনের মাধ্যমে দুর্নীতিতে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এদিকে রেলমন্ত্রী জিল্লুল হাকিম জানিয়েছেন, ডেমো কেলেঙ্কারি নিয়ে শিগগিরই বৈঠকে বসছে রেলপথ মন্ত্রণালয়। দেশের আবহাওয়ার সঙ্গে সামঞ্জস্য নেই এমন ট্রেন ক্রয় করা যৌক্তিক হয়নি বলেও মত মন্ত্রীর। আশিকুল আলমের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। ঢাকা রেলওয়ে শেড এলাকায় জরাজীর্ণ পড়ে আছে স্বপ্নের ডেমো ট্রেন। খোলা আকাশের নিচে নষ্ট হচ্ছে মূল্যবান যন্ত্রপাতি। লোকোশেডের ভুতুরে জঙ্গলে ডেমোতে মরিচে পড়েছে সিট ও ইঞ্জিনের অংশ ভাঙাচুরা। গাছপালা গজিয়েছে 650 কোটি টাকার ডেমোতে। 35 বছর মেয়াদের ডেমো নষ্ট হয়ে গেছে মাত্র 2 বছরেই। কিন্তু এই ডেমো প্রকল্পের ব্যর্থতার দায় নিচ্ছে না কেউ, আর এখন কোনো অবস্থাতেই এগুলো মেরামত করা সম্ভব নয়। এক একটা ডেমো এখন কঙ্কাল।
রেলমন্ত্রী জিল্লুল হাকিম জানান, চীনা ঠিকাদারি কোম্পানির কাছ থেকে যন্ত্রপাতি সংগ্রহ করা আর ডেমো মেরামত বিষয়ে রেলওয়ের পরিপূর্ণ কারিগরি সক্ষমতা না থাকায় জটিলতায় পড়েছে রেলওয়ে। যেগুলো আমাদের আবহাওয়া উপযোগী না, সেগুলো আসলে মনে হয় যে আনাটা সঠিক হয় নাই। এখন এগুলো চালু করতে গেলে যে টাকা লাগবে, এই টাকা দিয়ে এই ট্রেনগুলো চালু করা যুক্তিযুক্ত হবে না, কারণ সেটা আমাদের জন্য লাভজনক হবে না। এগুলো নিয়ে আমরা বসে এ ব্যাপারে আমরা দেখি কি করা যায়। যোগাযোগ বিশেষজ্ঞ হাদিউজ্জামান বলছেন, ডেমো ক্রয় পরিকল্পনা থেকে শুরু করে বিদেশে যাওয়া কর্মকর্তা এবং বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্মকর্তারা এর দায় এড়াতে পারেন না। সরকারি অর্থ মানেই সাধারণ জনগণের অর্থ। এখন যিনি দায়িত্বরত আছেন, যিনি সিদ্ধান্ত নিচ্ছেন, তিনি যদি বলেন যে আমি পূর্ববর্তী এই প্রসেসের সাথে যুক্ত ছিলাম না বা আমি ওয়াকাবহল না, আমার জানা নাই, এটা বলার আসলে সুযোগ নাই। তদন্তটা হওয়া উচিত আসলে একটা নিরপেক্ষ স্বাধীন কমিশন দিয়ে। এটা তো আসলে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, এখানে জনগণের অর্থের যে নিদারুণ অপচয়ের আমি কথা বলছি সেটি হয়েছে। তো এটা আসলে নিরপেক্ষ স্বাধীন কমিশন দিয়ে এই তদন্ত করা উচিত এবং তদন্তের সাথে যারা জড়িত থাকবেন, বিশেষ করে টেকনিক্যাল স্পেসিফিকেশন ছাড়া, কোনো ধরনের ফিজিবিলিটি স্টাডি ছাড়া, আমাদের আবহাওয়ার উপযোগী কিনা না দেখে বা ওয়ার্কশপগুলি আসলে প্রস্তুত আছে কিনা, টেকনিশিয়ান প্রস্তুত আছে কিনা, এটা না দেখে এই যে কেনাকাটায় ঝাঁপিয়ে পড়া এবং এই অর্থগুলো যেভাবে অপচয় হচ্ছে, তো এটার পিছনে যারা আছেন, যারা কারিগর আমি বলবো এই ধরনের অপচয়ের পিছনে, তাদের আসলে চিহ্নিত করা উচিত এবং এটা চিহ্নিত করতে গেলে অবশ্যই নিরপেক্ষ স্বাধীন কমিশন দিয়ে এই তদন্ত করা উচিত। 650 কোটি টাকার এই ডেমো ট্রেন কিনতে রেলপথ মন্ত্রণালয়, রেলওয়ে বিভাগ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের 8 কর্মকর্তা সুদূর চীনে ছিলেন 1.5 মাস। রেলওয়ে সূত্র বলছে, দেশে ফিরতি পথে তারা শপিংও করেছিলেন বেশ। সমালোচনা উঠলে তদন্ত কমিটি 8 জনকে দায়ী করে, ব্যবস্থা নেয় শুধু একজনের বিরুদ্ধে। বাকিদের বিরুদ্ধে কোনো ব্যবস্থাই নেয়নি তদন্ত কমিটি। এখন প্রশ্ন থেকে যায়, সেই তদন্ত কমিটির বিরুদ্ধেই কি তদন্ত প্রয়োজন? আশিকুল আলম, RTV, কমলাপুর। রাজধানীর স্কুল ও মার্কেটের সামনে কোনো গাড়ি পার্ক করা যাবে না। মহাখালী বাসস্ট্যান্ডের আশেপাশেও অবৈধভাবে যেসব গাড়ি পার্ক করা থাকে তাদের বিষয়েও আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার। দুপুরে ট্রাফিক ব্যবস্থাপনা ও রোড সেফটি নিয়ে রাজধানীর আহসানুল্লাহ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক সেমিনারে সচেতনতামূলক অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা জানান ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। সব পক্ষকে আইন মেনে চলার অনুরোধ জানিয়ে কমিশনার বলেন, ট্রাফিক ব্যবস্থাপনার শৃঙ্খলা আনতে এগিয়ে আসতে হবে সবাইকে। বড় গাড়িগুলোকে 40 কিলোমিটার গতিবেগের সীমা দেওয়া হয়েছে এবং মোটরসাইকেলকে 30 কিলোমিটার গতিবেগের সীমা দেওয়া হয়েছে। পরিস্থিতি বুঝে ড্রাইভার তার বুদ্ধিমত্তা প্রয়োগ করে পরিস্থিতি অনুযায়ী তিনি ওভারটেক করবেন, তাহলেই আমি মনে করি যে সুষ্ঠুভাবে এটির সফল বাস্তবায়ন সম্ভব। সবুজ জলবায়ু তহবিল অনুদান দেওয়ার পরিবর্তে বাংলাদেশের উপর ঋণের বোঝা চাপাচ্ছে বলে অভিযোগ ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল ও বাংলাদেশ টিআইবির। বৈশ্বিক জলবায়ু সংকট মোকাবেলায় গঠিত প্রতিষ্ঠানটির তহবিল সহায়তা নীতি বৈষম্যমূলক ও দুর্নীতিগ্রস্ত বলে জানায় টিআইবি। দেশি বিদেশি সংস্থার বাধার কারণে উন্নয়নশীল দেশগুলো সবুজ জলবায়ু তহবিল থেকে বঞ্চিত হচ্ছে বলে গবেষণায় উঠে আসে। সাদিয়া কানিজের রিপোর্ট। প্রাকৃতিক দুর্যোগে বাংলাদেশে বছরে ক্ষতি হয় প্রায় 30,000 কোটি টাকা। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর জরিপে এমন তথ্য উঠে আসে। জলবায়ু ঝুঁকি মোকাবেলায় 2030 সাল পর্যন্ত উন্নয়নশীল দেশগুলোর বছরে প্রয়োজন $1300 বিলিয়ন, যার সিংহভাগ আসার কথা সবুজ জলবায়ু তহবিল থেকে, অথচ চাহিদা অনুযায়ী অর্থ দিচ্ছে না তারা। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় 2025 সাল পর্যন্ত বাংলাদেশের প্রয়োজন অন্তত $12,000 মিলিয়ন, অথচ এখন পর্যন্ত মিলেছে 1200 মিলিয়নেরও কম। জলবায়ু তহবিল নিয়ে গবেষণার পর সোমবার টিআইবি জানায়, এক যুগে এই তহবিলের কার্যক্রম হতাশাজনক। আমাদের জাতীয় সংস্থাগুলোর জন্য তারা ঋণ বেশি দিচ্ছে আর আন্তর্জাতিক সংস্থাগুলোকে অনুদান বেশি দিচ্ছে, যেটি পাওয়ার যোগ্যতাই আমি নেই বলে আমি মনে করি। আন্তর্জাতিক সংস্থাগুলো আসলে অবশ্যই
ঋণ হিসাবে গ্রহণ করা উচিত, কিন্তু সেটা পরিশোধ করার মতো অর্থ তাদের থাকার কথা। আর আমাদের মতো উন্নয়নশীল দেশগুলো আমরা ইতিমধ্যেই জলবায়ু পরিবর্তনের যে মোকাবেলার জনিত কারণে আমাদের নিজস্ব জাতীয় অর্থায়নে মোকাবেলা করতে গিয়ে আমাদের ইতিমধ্যেই আমাদের ত্রাহি অবস্থা। টিআইবির নির্বাহী পরিচালক বলেন, জাতীয় প্রতিষ্ঠানের পরিবর্তে বিদেশি প্রতিষ্ঠান দিয়ে প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। ফলে যে উদ্দেশ্যে জলবায়ু তহবিল গঠন করা হয়েছিল, ক্ষতিগ্রস্ত দেশগুলো তার সুফল পাচ্ছে না। প্রায় একেবারে নিষিদ্ধ করার মতো একটা জায়গায় তারা কিছু কিছু শর্তাবলী আরোপ করেছে শুরু থেকেই, এবং সেটির সুযোগ নিয়ে তারা কিন্তু আবার আন্তর্জাতিক সংস্থার দিকে ধাবিত হয়েছে। তো যে কারণে এটি এক ধরনের, যার ফলে এটা যে সুফল যাদের পাওয়ার কথা, যে ক্ষতিগ্রস্ত দেশগুলো, তাদের হাতে পর্যাপ্ত পরিমাণে প্রত্যাশিত পরিমাণে আসতে পারছে না। ক্ষতিপূরণ আদায়ে বাংলাদেশ সরকারের পদক্ষেপ নেওয়ার সুযোগ আছে। এখনই সোচ্চার না হলে জলবায়ু সংকট আরো জটিল হওয়ার শঙ্কা টিআইবির। সাদিয়া কানিজ, RTV, ঢাকা। বিভিন্ন ইসলামিক ইন্স্যুরেন্স কোম্পানিতে ঘাপটি মেরে বসে আছে জামাতুল আনসার ফিল হিন্দাল সার্কিয়ার সদস্যরা। মাঠ পর্যায়ে কর্মী সংগ্রহ করে প্রশিক্ষণের জন্য এখনও পার্বত্য এলাকায় পাঠাচ্ছে তারা। এই জঙ্গি সংগঠনের শীর্ষ পর্যায়ের 2 নেতা সহ 3 জনকে গ্রেফতারের পর এসব কথা জানিয়েছে ডিবি। নিষিদ্ধ এই জঙ্গি সংগঠনের সঙ্গে এখনও পাহাড়ের বিচ্ছিন্নতাবাদী সংগঠন কুকি চীনের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে বলেও জানানো হয়েছে। বিস্তারিত সুমন তানভীরের রিপোর্টে। কসরত সহ মার্শাল আর্ট ট্রেনিং এবং জিহাদের বিষয়ে জিহাদি প্রশিক্ষণ গ্রহণ করি। গহীন পাহাড়ে কুকি চীনের আস্তানায় 1 বছরের বেশি অবস্থান করেন জঙ্গি সংগঠনের এই সদস্য। জানাচ্ছিলেন সে সময়ের অভিজ্ঞতার কথা। মার্শাল আর্ট থেকে শুরু করে অস্ত্র চালানো এবং গহীন পাহাড়ে টিকে থাকার কৌশল গুরুত্ব দিয়ে প্রশিক্ষণ নেন জামাতুল আনসার ফিল হিন্দার সার্কিয়ার এ জঙ্গিরা। ওইখানে জঙ্গলে টিকে থাকার ট্রেনিং, ওইখানে জঙ্গলে কিভাবে যুদ্ধ করতে হবে, বিভিন্ন গ্রুপের সঙ্গে ওইখানে যদি কেউ এসে ওইখানে অস্ত্রের ট্রেনিং হয়। ডিবি পুলিশ বলছে, আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতায় জঙ্গি সংগঠনটির নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়ে গেলেও এখনো মাঠ পর্যায়ে কর্মী সংগ্রহ করছে তারা। সংগঠনটির শীর্ষ পর্যায়ের 2 নেতা সহ 3 জনকে গ্রেপ্তারের পর এসব কথা জানিয়েছে ডিবি। 2020-21 সালে হিন্দাল সার্কিয়া দলের সদস্য হিসেবে তারা একত্রিত হচ্ছিল এবং সামরিক প্রশিক্ষণ নিয়েছে পার্বত্য বান্দরবনের এই কুকুচিন নামক বুম সম্প্রদায়ের লোক থেকে। গ্রেফতারকৃত এই লোকগুলো নিজেদেরকে ইসলামের সৈনিক হিসেবে মনে করে তারা প্রিপারেশন নিচ্ছিল গাজওয়াতুল হিন্দ নামক সে ধর্মযুদ্ধের জন্য। মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে ডিবি প্রধান হারুনুর রশিদ দেন আরও স্পর্শকাতর তথ্য। নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়ে গেলেও বিভিন্ন ইসলামিক ইন্স্যুরেন্স প্রতিষ্ঠানে পরিচয় গোপন করে চাকরি করে যাচ্ছে কেউ কেউ। কর্মী সংগ্রহ করে প্রশিক্ষণের জন্য কুকি চীনের আস্তানায় পাঠানোরও তথ্য রয়েছে। নতুন করে তারা যে কর্মী সংগ্রহ, এটাই তাদের মূল উদ্দেশ্য, যে কর্মী সংগ্রহ করে এই কর্মীগুলিকে তারা একদিকে তারা ওই চাকরি করে, ইসলামিক ইন্স্যুরেন্সগুলোর চাকরি করে, আর এদিকে আস্তে আস্তে কর্মীগুলি পাঠায় ওইখানে এবং টাকাটা তারা বিয়ার করে। আর বম সম্প্রদায়েরা মনে করছেন বিচ্ছিন্নতাবাদীরা যে আমরা তো প্রশিক্ষণ দিয়ে প্রশিক্ষণ হচ্ছে, বাকি আমরা কিছু খাবারও পাচ্ছি, কিছু টাকাও পাচ্ছি। গ্রেপ্তারকৃতদের 4 দিনের রিমান্ড চেয়ে আদালতে তোলা হবে বলেও জানানো হয় এ সময়। নতুন করে কাকে কে রিক্রুটের তারা পরিকল্পনা করেছিল সেটা আমরা এখন খুঁজছি। সুমন তানভীর, RTV, ঢাকা। শ্রম আইন সংশোধনে আন্তর্জাতিক শ্রম সংস্থা ILOর সঙ্গে আলোচনা চলছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। নিজ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ILOর 6 সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে দীর্ঘ 2.5 ঘণ্টা বৈঠক শেষে মন্ত্রী একথা বলেন। তিনি জানান, শ্রম আইন সংশোধনে 41টি পয়েন্ট নিয়ে আলোচনা চলছে। ILOর কিছু পরামর্শ আছে, সেগুলো কতটা দেশের স্বার্থে যৌক্তিক সেটা নিয়ে আলোচনা হচ্ছে। আগামীকাল বেলা 11:30 থেকে এ বিষয়ে আবার আলোচনা হবে বলে জানান আইনমন্ত্রী। আমরা তাদের যে বক্তব্য সেটা শুনেছি, প্রত্যেকটা ইস্যু নিয়ে বিশদভাবে আলোচনা করেছি, মত বিনিময় করেছি। ILOর আঙ্গিকটা আমি বুঝতে পারছি, তাদের কমিটি অফ এক্সপার্টস আমাদের আইনটা পড়েছেন, দেখেছেন এবং সেইখানে কিছু ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডসের ব্যাপারে তারা রিকমেন্ডেশন দিয়েছেন। এসএসসি পরীক্ষার ফলাফলে পাশের হার ও GPA 5-এ এগিয়ে মেয়েরা। গেল 5 বছর মেয়েদের ফল ভালো হচ্ছে, তবে ছেলেরা কেন পিছিয়ে? শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের সঙ্গে কথা বলে জানা গেল, ছেলেদের মোবাইল ও অনলাইন গেমে আসক্তি, টিকটক ও কিশোর গ্যাংয়ে জড়িয়ে পড়া অধঃপতনের অন্যতম কারণ।
শিক্ষকরা বলছেন, অনলাইন ডেটিং সাইট বেটিং খেলা বন্ধ করা না গেলে শিক্ষার্থীরা ক্ষতির মুখে পড়বে। এই বিষয়গুলোর সঙ্গে একমত পোষণ করে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানও। আতিকা রহমানের রিপোর্টে দেখুন বিস্তারিত। গেল 4 বছরের মতো এবারও এসএসসির ফলাফলে সব সূচকে এগিয়ে মেয়েরা। পাশের হার 3.5 ভাগ বেশি, জিপিএ 5 ও 15,000 মেয়ে বেশি পেয়েছে। ছাত্রীদের এগিয়ে যাওয়া ইতিবাচক হলেও ছাত্ররা কেন পিছিয়ে পড়ছে এ নিয়ে শুরু হয়েছে দুশ্চিন্তা। স্বয়ং প্রধানমন্ত্রী বিষয়টি নজরে এনে ছেলেদের খারাপ রেজাল্টের কারণ খুঁজতে বললেন। ছেলেরা পিছিয়ে আছে কেন এখন সেটা আমাদের দেখতেই হবে, বের করতে হবে। জানি একটা দেখা যাচ্ছে কিশোর গ্যাং নামে, কেন ছেলেমেয়েরা এই পথে যাবে? শিক্ষার্থীরা বলছেন, করোনা অতিমারির পর ছেলেদের মোবাইল আসক্তি বেড়েছে। অনলাইনে ফ্রি ফায়ার এবং পাবজি খেলা থেকে বের হতে পারছে না, এমনকি অনলাইন ডেটিং ও জুয়ায় জড়িয়ে পড়ছেন। অনলাইনে নতুন মানুষের সাথে দেখা করা যায়, এটা আসক্তিটা একটু বেশি বেড়ে যায় যখন এই সিনে টাকার বিষয়টা এসে যায়। এই বয়সে অপোজিট জেন্ডারের দিকে অ্যাট্রাকশন থাকবে, এটাই স্বাভাবিক। এখন এই যুগে ইন্টারনেটের মাধ্যমে এটা এত সোজা হয়ে গিয়েছে, অ্যাডভার্টাইজের মাধ্যমে আসে, এখন এটা আমাদের সামনে পড়ে যায়। এখন এটা তো আসলে আমরাও কিছু করতে পারি না। লকডাউনে আমরা মোবাইলে এত বেশি ঢুকে গিয়েছিলাম, তাহলে বর্তমানে ওইটা থেকে বের হওয়ার জন্য আর কি আমাদের যথেষ্ট পরিমাণ সময় বা চারপাশের আবহাওয়া এরকম ভাবে হচ্ছে না। ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি সিএসসি বিভাগের জরিপ বলছে 2,60,00,000 কিশোর ও তরুণ নিয়মিত বিভিন্ন অনলাইনে গেম খেলে। সন্তানদের মোবাইল আসক্তি ও ফল বিপর্যয়ে উদ্বিগ্ন অভিভাবকরা। মোবাইল আসার পরে এবং ছেলেরা সর্বক্ষণ ওই মোবাইল নিয়ে ব্যস্ত থাকে এবং তাদেরকে কন্ট্রোল করা যায় না। ফ্রি ফায়ার আছে, যেটা একটা আসক্তিই বলা যায়। সেটাতে যখন একটা বাচ্চা খেলে তখন একদম সে ওই দুনিয়ায় চলে যায়, তার বাবা মা বা আত্মীয়স্বজন তাদের কোনো কিছুই নাই। শিক্ষকরা বলছেন, রাত জেগে অনলাইন গেম, বিভিন্ন অশ্লীল সাইট ভিজিট, টিকটক, টাকার বিনিময়ে রেসিং পড়াশোনায় মারাত্মক প্রভাব ফেলছে। ছেলে শিক্ষার্থীদের ক্ষেত্রে বোঝা যাচ্ছে যে তারা বাবা মা বা শিক্ষকদের কথাটা একটু কম শুনছে, তাদের দলগত যে বন্ধুত্ব যে সেটার প্রভাবটা একটু বেশি পড়ে তাদের জীবনে। বিভিন্ন জায়গায় আপনারা দেখছেন ছেলেদের একটা গোষ্ঠী চলে আসছে বিভিন্ন পাড়া মহল্লায়। এই জায়গাগুলির জন্য আসলে আমাদেরকে খুব মনোযোগ দিতে হবে। শিক্ষক অবশ্যই অভিভাবককে এখানে সবচেয়ে বেশি সক্রিয় হতে হবে। মোবাইল আসক্তির কারণ একটা, পড়াশোনার থেকে তাদের কনসেন্ট্রেশনটা চলে গেছে মোবাইলের উপর। এখানটায় করোনার পর থেকে আমার মনে হয় যে আমাদের ছেলেদের বিশেষ করে এই অস্থিরতা আরো বেশি বেড়ে গেছে। ফল বিপর্যয়ের আরেকটি বড় কারণ কিশোর গ্যাং। আইনশৃঙ্খলা বাহিনীর তালিকায় কেবল ঢাকাতেই সক্রিয় 50 থেকে 60টি কিশোর গ্যাং। সারা দেশে এ সংখ্যা 5 থেকে 6,000। ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান জানান, ছেলেদের পিছিয়ে পড়া নিয়ে চিন্তিত তারা। আমাদের কিছু অপরাধমূলক কর্মকাণ্ড হয় বিভিন্ন জায়গায়, কিশোর গ্যাং ট্যাং এই ধরনের কিছু কিছু কাজে জড়িত হয়ে পড়ে। মেয়েরা আবার এই সমস্ত কর্মকাণ্ড থেকে অনেকটাই দূরে থাকে। মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু আমাদের শিক্ষা মন্ত্রণালয়কে এই বিষয়ে গবেষণা করার জন্য উনি নির্দেশনা দিয়েছেন। যেহেতু শিক্ষা মন্ত্রণালয় এটা নিয়ে কাজ করা শুরু করছে, পরিকল্পনা করছে, তার সমাধান তো আমাদের করতে হবে। শিক্ষকদেরকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে, অভিভাবকদেরকে করতে হবে। ফল বিপর্যয়ের আরও কারণ শনাক্ত ও প্রতিকারের ব্যবস্থা নিতে বিভাগ ও জেলা পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে। আতিকা রহমান, আরটিভি, ঢাকা। জমে উঠেছে দ্বিতীয় ও তৃতীয় ধাপের উপজেলা পরিষদের নির্বাচনী মাঠ। জনসংযোগ, মিছিল, সমাবেশ আর অভিযোগ পাল্টা অভিযোগে সরগরম বিভিন্ন উপজেলা। নির্বাচন ঘিরে টেকনাফে গুলি ছুড়ে আতঙ্ক ছড়ানোর অভিযোগ উঠেছে সাবেক এমপি বদির বিরুদ্ধে। এদিকে দ্বিতীয় ও তৃতীয় ধাপে মোট 27 প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন। জেলা প্রতিনিধিদের তথ্য ও ছবিতে সৈয়দ মাহমুদের রিপোর্টে বিস্তারিত। দ্বিতীয় ধাপে 160 উপজেলায় নির্বাচন 21 মে, আর তৃতীয় ধাপে 122টি উপজেলায় লড়াই 29 মে। নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে তত উত্তপ্ত হচ্ছে মাঠ। টেকনাফের টেলিফোন প্রতীকে চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান নুরুল আলমের উপর গুলি ছোঁড়ার অভিযোগ উঠেছে। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে নুরুল জানান, গেল বৃহস্পতিবার টেকনাফের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদি ভীতি সৃষ্টি করতে গুলি করেন। নির্বাচনে বদি আরেক প্রার্থী জাফর আহমেদের পক্ষ নিয়েছেন। তৃতীয় ধাপে টেকনাফের নির্বাচনে জাফর আহমেদের ছেলে দিদার মিয়াও লড়ছেন। আব্দুর রহমান বদি তার স্বামী, তার স্ত্রীর এমপিগিরি ব্যবহার করে যদি কোথাও রাস্তার উন্নয়ন কর্মকাণ্ড গঠনের লক্ষ্যে মানুষের কাছে ভোট ভিক্ষা চাই বা ভোট চাই, অবশ্যই তার বিরুদ্ধে লিখিত অভিযোগ আমি। এদিকে শুক্রবার রাতে এক ভিডিও বার্তায় গুলি করার অভিযোগকে ষড়যন্ত্র আখ্যা দেন সাবেক এই সংসদ সদস্য। কি কারণে, কোন কারণে আলম চেয়ারম্যানকে গুলি করব, এটা আমার বোধগম্য মনে হয়।
টেকনাফের সুষ্ঠু নির্বাচনের পরিবেশকে বিনষ্ট করার জন্য যারা ষড়যন্ত্র করতেছে তারা কোনোদিন সাকসেস হবেন না। এদিকে টেকনাফ থানা পুলিশ জানিয়েছে গুলি ছোঁড়ার ঘটনায় জিডি হয়েছে। আর টেকনাফ উপজেলা আওয়ামী লীগ নেতারা বলছেন নির্বাচন ঘিরে কেউ সন্ত্রাসী কার্যক্রম চালালে তার বিরুদ্ধে প্রয়োজনে প্রধানমন্ত্রীকে জানানো হবে। ছাত্রলীগের উপর গুলি বর্ষণ করবে, আমরা ছাত্রলীগের নেতা কর্মীর রক্তর বিন্দু থাকতে পর্যন্ত আমরা পিছপা হব না। আমরা প্রধানমন্ত্রী বরাবর যাব, আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় যাব। কেন আমার এলাকায় এই ধরনের জঘন্য কাজ করেছেন নিজের রিভলভার দিয়ে। এদিকে দ্বিতীয় ধাপে বাগেরহাটের চিতলমারি ও ঝালকাঠি সদরে 3টি পদে 9 জন করে ও ব্রাহ্মণবাড়িয়ার কসবায় 2 পদে লড়বেন 5 প্রার্থী। কসবায় মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সাইদা সুলতানা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সৈয়দ মাহমুদ, RTV। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে নোয়াখালীর সেনবাগ উপজেলায় চেয়ারম্যান প্রার্থী বেঙ্গল গ্রুপ ও RTVর পরিচালক সাইফুল আলম দীপু গণসংযোগে ব্যস্ত সময় কাটাচ্ছেন। মঙ্গলবার সকালে উপজেলার বীজবাগ ইউনিয়নের খলিল মিয়ার হাট ফকিরহাটে গণসংযোগ করে আনারস মার্কায় ভোট চান। এ সময় বীজবাগ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আইনউদ্দিন মনা, সাধারণ সম্পাদক ইয়াকুব মামুন সহ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। একুশ আগস্ট গ্রেনেড হামলা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি জাহাঙ্গীর আলমের ক্ষেত্রে আয়নাবাজির ঘটনা ঘটেছে বলে দাবি করেছেন আইনজীবী ব্যারিস্টার সারোয়ার হোসেন। তিনি বলেন, নাম ঠিক থাকলেও ব্যক্তি পরিবর্তন হয়েছে। দুপুরে আপিল শুনানি শেষে হাইকোর্ট প্রাঙ্গণে তিনি এই দাবি করেন। তবে এই দাবি মিথ্যা উল্লেখ করে অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ আমিন উদ্দিন বলেছেন, দুটি ঘটনা সম্পূর্ণ আলাদা। তিনি বলেন, জাহাঙ্গীরের বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণ রয়েছে, আদালত বিনা দোষে কাউকে শাস্তি দেন না। মিথ্যা ও চটকদার তথ্য দিয়ে পণ্য বিক্রির অভিযোগে নিরাপদ খাদ্য আদালতে দায়ের করা মামলায় 4টি প্রতিষ্ঠানের মালিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। সকালে দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনে অনুষ্ঠিত আদালতে নিরাপদ খাদ্য পরিদর্শক কামরুল হাসানের দায়ের করা মামলায় বিচারক আলাউল আকবর এ রায় দেন। নিরাপদ খাদ্য আইনের লঙ্ঘন উল্লেখ করে কামরুল হাসান জানান, 5টি ইলেকট্রোলাইট ড্রিঙ্ক BSTI ও ওষুধ প্রশাসনের অনুমোদন ছাড়াই বাজারজাত করে প্রতিষ্ঠান 4টি। এমনকি বিজ্ঞাপন প্রচার বন্ধ করতে বললেও কোনো প্রতিষ্ঠান তা শুনেনি বলে জানান তিনি। বাংলাদেশের জনপ্রিয় ইলেকট্রনিক্স পণ্য বাজারজাতকারী প্রতিষ্ঠান সনি র্যাঙ্কস ঈদ উৎসব কোরবানি অফার ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। মঙ্গলবার রাজধানীর বাংলা মোটরে সোনারতরী টাওয়ারে নিজস্ব শোরুমে কোরবানি অফার উদ্বোধনের পর ক্রেতাদের ভিড় দেখা যায়। 40 বছর ধরে র্যাঙ্কস ইলেকট্রনিক্স লিমিটেড সুনাম ও বিশ্বস্ততার সাথে বিখ্যাত ব্র্যান্ড হিসেবে বাংলাদেশে ব্যবসা করছে বলে জানান প্রতিষ্ঠানের কর্মকর্তারা। সন্ধ্যা সংবাদ এই পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। রাতের সংবাদ 11:15টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।